ধারাবাহিকের শুরুতে দেখা যায় শ্যামলী তো গ্লাসে করে দুধ এনে ঈশানীকে দেয় আর খেতে বলে। ঈশানী তখন বলে, আমি কি বাচ্চা, কে কি তানিয়া পেয়েছেন? আপনিও পারেন। তখনই ওখানে পিনাকি চলে আসে, সে ঈশানীকে বলে, না তানিয়া তোমার থেকে বয়সে একটু বড়। তখন তো ওখানে সাথীও ছিল, সাথীও বলে, তো কথা বলতে হবে না, তুমি দুধটা খেয়ে নাও। শ্যামলী তখন বলে, হ্যাঁ খেয়ে নিন দুধটুকু, তাহলে তো আপনি কেশে পেশে যা দেখালেন, একবার করে মরে গেলেন আবার বেঁচে এলেন, আমরা তো ঘাবড়ে গেছিলাম। সাথী তো তখন মলিকে বলে, কি কথা বলছেন আপনি, একটু চুপ করুন। আর সাথী তখন তানিয়ার খোঁজ করে, পিনাকিও তো জিজ্ঞাসা করে। শ্যামলী তো কথাটা শুনে খুব হাসতেই থাকে। তখন তো ঈশানী অবাক হয়ে জিজ্ঞাসা করে, উমা কি হলো? শ্যামলী তখন বলে, আমি তাকে বলেছি গুনে গুনে সবার কপাল ঘষবি, তবে মা আসবে, তো খালি কপাল ঘষেই যাচ্ছে। নাকি তো তখন বলে, মানে এসব কথা বলতে গেছিলেন কেন? শ্যামলী তখন বলে, খুব জ্বালাচ্ছিল তো, খালি বলছিল মা কখন আসবে, মা কখন আসবে, তাই বুঝতে পারছিলাম না, তাই ওরকম বললাম। সাথী তো কথাটা শুনেই বলে, তাই বলে আপনি ওইটুকু বাচ্চাকে কপাল ঘষতে বলবেন? এবারে তো শ্যামলী তার গ্রামের গল্প শুরু করে দেয়, বলে, আরে আমাদের গ্রামে তো ওরকমই হয়, আমাদের গ্রামে যখন মারা কাজ করতো তখন তো বাচ্চারা খুব জ্বালাতন করতো, তাই ওরকম বলা হতো। আরে খালি বলতো মেলায় নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, ঠাকুর দেখতে নিয়ে যাও, তাই মায়েরা বলতো কমল নিয়ে কপালে ঘষবি, এরম করে বলে দেখবি এমনি থেকেও ঠাকুর দেখতে পাবি। এরকম বললে বাচ্চাগুলো মেলাও ভুলে যেত আর ঠাকুর দেখাও ভুলে যেত, তাই আমি ওকে বললাম ওরকম করতে। আপনারা কিছু জানেন না, না? শহরের লোকেরা তো কিছুই জানে না। ঈশানী তখন বলে, আমি এক্ষুনি তানিয়ার কাছে যাচ্ছি। এক্ষুনি ওখানে তানিয়া চলে আসে আর আমুল নিয়ে কপালে ঘষতে ঘষতে 100 অব্দি গুনে চলে আসে। এসে সবাইকে জিজ্ঞাসা করে, কই মা কই? ঈশানী তখন তানিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এভাবে কপাল ঘষছো, তোমার জ্বালা জ্বালা করছে না? তানিয়া তখন বলছে, না তা করছে না, তো এভাবে শ্লোক দেওয়া খুব খারাপ, ভেরি ব্যাড। ফলের দিকে তাকিয়ে তাকিয়ে তানিয়া বলে। শ্যামলী তখন বলে, এই চুপ, স্কুলে বুঝি এসব শেখায় গুরুজনদের গালাগালি দিতে ইংরাজিতে? তখন শ্যামলীকে বলে, বাবা দিদি কোনো খারাপ কথা বলেনি, আপনি বরং খারাপ বুঝছেন। ঠিক তখনই ওখানে বাণী আর অনিরুদ্ধ চলে আসে। নিয়া তো বাণীকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। বাণী তখন ঈশানীর কাছে এসে বলে, মা আমাকে কোর্ট মুক্তি দিয়েছে, কোর্ট আমাকে নির্দোষ প্রমাণিত করেছে, কিন্তু আপনি আমাকে যদি ভুল বুঝে থাকেন, এই কষ্ট আমি কখনো ভুলতে পারবো না। আপনি যতক্ষণ না আমাকে বলছেন আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি, ততক্ষণ আমার শান্তি নেই। অনিরুদ্ধ তখন তো বাণীকে বলে, বাণী তুমি চিন্তা করো না, মাসিমণি সব জানে, শুধু মাসিমণিকে আমরা ফিরে পেয়েছি তোমার জন্য। জানিও তো তখন বলে, ঠিক তাই, অনিরুদ্ধ আর বাণী ঠিক বলেছে। অনিরুদ্ধ আর বাণী ঠিক সময় না পৌঁছলে আমি হয়তো আজ বেঁচেই ফিরতাম না। আমি সবাইকে কত করে বোঝানোর চেষ্টা করেছি আমি মরিনি, আমি বেঁচে আছি, আমি সব শুনতে পাচ্ছি, কিন্তু ওই ওষুধের রিয়াকশনে আমার যা অবস্থা হয়ে গেছিল, আমার মনের কথা আমি কাউকে বোঝাতে পারিনি। বাণী যদি ঠিক সময় না পৌঁছতো আমি হয়তো বেঁচেই ফিরতাম না। ডাক্তারও তো অস্বীকার করেছিল আমি বেঁচে আছি। এই বলে তো ঈশানী বাণীকে জড়িয়ে ধরে কাঁদে। অনিরুদ্ধ তখন ঈশানীর রিপোর্টটা বার করে আর সবাইকে দেখায়। বাণী তখন বলে, এই রিপোর্টে লেখা আছে মাসিমণির শরীরে বিষক্রিয়া হয়েছিল, কিন্তু এই বিষক্রিয়াটা আসলো কিভাবে? সবাই তো শুনে অবাক। বাণী তো তখন মৌলিকে ডাকতে থাকে, মৌলির কাছে যায়। বাণী তো গিয়ে মৌলির হাত ধরে টেনে টেনে সবার সামনে এনে দাঁড় করায়, জিজ্ঞাসা করে, মায়ের শরীরে বিষ কি করে গেছিল সেই উত্তরটা তুমিই দেবে, কারণ শেষ ওষুধটা তুমিই খাইয়েছিলে মাকে, তারপরেই মা এমন অসুস্থ হয়ে গেছিল। মৌলি তো নাটক করতে করতে বলে, আমাকে তো ডক্টর যে ওষুধটা খাওয়াতে বলেছিল আমি তো সেই ওষুধটা খাইয়েছিলাম, আমি কি করে জানবো মায়ের তোটা শরীর খারাপ কিভাবে হয়ে গেল? ঈশানী তো সবাইকে চুপ করতে বলে। পিনাকি তখন বলে, না ঈশানী থাকলে হবে না। ঈশানী তখন পিনাকিকে বলে, তার মানে তুমি কি বলতে চাইছো নিজের মেয়ে মা বাবাকে খুন করতে চাইবে? পিনাকি তো তার গুলি লাগার কথাটা মনের করে, আর পিনাকির দাদার অ্যাক্সিডেন্টটাও মনে করে। পিনাকি তো পুরো মৌলির দিকেই সন্দেহ করে। তারপর পিনাকি ঈশানীর কাছে এসে বলে, সব কথা জানি না, তো যেসব ঘটনা ঘটছে চোখ বন্ধ করে থাকতে পারছি না। দিকে তো বাণী মৌলিকে জোর করে জিজ্ঞাসা করতেই থাকে। মৌলি তো সেসব কথা বাঁচার জন্য ঈশানীর পায়ের কাছে এসে বলে,
ও মা, তোমাদের মেয়ে কিচ্ছু করেনি, ডক্টর যেই ওষুধটা খাওয়াতে বলেছিল আমি সেই ওষুধটাই খাইয়েছি, আমি কেন ক্ষতি চাইবো তোমার? আমি তোমার বা ড্যাডি, বিশেষ করে তোমার, বলো মম, কি ক্ষতি চাইতে পারি? সবই এই বাণীর জন্য, কোনো না ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করে। আমি কিছু করিনি মম। এই বলে তো মৌলি ঈশানীকে জড়িয়ে ধরে নাটক করে কাঁদতে থাকে। হঠাৎ করে তখন মৌলি কাঁদতে শুরু করে, আর দেখা যায় মৌলির মুখ থেকে রক্ত বার হচ্ছে কাঁদতে কাঁদতে। তারপর বাণী আর অনিরুদ্ধ মিলে মৌলিকে বসায়। ঈশানী তো মৌলিকে জল খায়। এদিকে মৌলি তো ভাবে নয়নতারার বুদ্ধিতেই তো পয়জন মেশানো বিষটা খেয়েছিল নাটক করে, তেও বেঁচে যেতে পারে। মনে মনে ভাবতে থাকে, এত সহজে আমার হাতে মরতে যাবে না বাণী এই মৌলি রয়। আমি গ্র্যান্ড মমের বুদ্ধিতে যা মেরেছি আমরা কল্পনাও করতে পারবে না। মৌলি তো আরো অসুস্থ হয়ে যায়। তারপর দেখা যাচ্ছে মৌলিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর একটা নার্স বেরিয়ে আসে। অনিরুদ্ধ তাকে জিজ্ঞাসা করে, কিছু জানা গেল? তো রক্ত কেন বেরোলো? নার্স তখন জানায়, ডক্টর এখন ট্রিটমেন্ট করছে, পরীক্ষা নিরীক্ষা হলেই ডক্টর সবকিছু আপনাদের জানিয়ে দেবেন। ঈশানী তো তখন বলে, আমি ওর মা, আমি একবার ওকে দেখতে চাইছি, আমাকে একবার দেখতে দিন। নার্স তো তখন কাউকে পারমিশন না দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে বাণী আর অনিরুদ্ধ তো কিছুই বুঝতে পারছে না এসব কি ঘটছে। অন্যদিকে দেখা যাচ্ছে ডক্টর তো মৌলিকে ভালো করে চেক আপ করছে। এদিকে তো মৌলির অবস্থা খুব খারাপ, আর মৌলি মনে মনে বলছে, কেন যে গ্র্যান্ড মামির কথা এটা করতে গেলাম। তিনি তো দিব্যি কেটে পড়েছে, একবার হসপিটালে একবারও তো দেখতেও এলো না। ডাক্তার তো তখন জিজ্ঞাসা করে মৌলিকে, তো বিষ কিভাবে শরীরে এলো? তো এদিকে সুস্থ, তবুও শয়তানি মন থেকে যায় না, ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে। ওদিকে বাণী আর অনিরুদ্ধ তো কোনো ক্ষতি করতে পারলাম না, বারবার যতবার আমি ক্ষতি করার চেষ্টা করি পারি না, উল্টে আমার নিজেরই ক্ষতি হয়ে গেল। তখনই ওখানে বিক্রমদেব চলে আসে। ডক্টর তো দেখে অবাক, বলছে, আপনি কে আর এভাবে ঢুকে এলেন কেন? বিক্রমদেব তখন জানায়, আমার নাম বিক্রমদেব, আপনি হয়তো চেনেন না কিন্তু চিনে যাবেন। আমার হাত অনেক লম্বা, অনেক দূর যায়। আপনি তো মৌলি রায়ের ট্রিটমেন্ট করছেন তাই না? আপনার সাথে কিছু কথা আছে। বিক্রমদেব তখন আলাদা করে ডাক্তারের সাথে কথা বলে আর ডাক্তারকে ঘুষ দেয়, দিয়ে বলে, উনি বাইরে গিয়ে এটা বলবে ঈশানীর শরীরে এই বিষটা গেছিল, এই বিষটা মৌলির শরীরেও পাওয়া গেছে, আর এই বিষটা মৌলির শরীরে খাবারের মাধ্যমে গেছে। বিক্রমদেব তো তারকে ঘুষ দিয়ে সব মিথ্যা কথা বলতে বলে। অপরদিকে দেখা যাচ্ছে বাণী আর অনিরুদ্ধ তো সন্দেহ হচ্ছে। বাণী অনিরুদ্ধকে বলছে, সবকিছু যেন সাজানো মনে হচ্ছে, মৌলি কি আবারও কোনো চক্রান্ত করছে? অনিরুদ্ধ তখন বলে, এটাই তো মনে হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু আসুক, কি বলে শোনা যাক। তখনই ডাক্তারবাবু তো বেরিয়ে আসে। ঈশানী ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু আমার মেয়ে কেমন আছে? সবাই তো ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করতে থাকে। ডাক্তারবাবু তখন বলে, মৌলির শরীরে বিষক্রিয়া হয়েছে। ঈশানী তো কথাটা শুনেই অবাক। ডাক্তারবাবু তখন ঈশানীকে বলে, মৌলির শরীরে যেই বিষ পাওয়া গেছে সেই বিষটা আপনার শরীরেও পাওয়া গেছে। সবাই তো শুনেই চমকে যায়। ডাক্তারবাবু তো তখন বিক্রমদেবের শেখানো সেই কথাগুলো সবাইকে বলে। আর এখানেই আজকের পর্বটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় ষড়যন্ত্র নিয়ে আর অনিরুদ্ধ কি ধরতে পারবে? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন।